পার্ট টুটাও তোমাদের কাছে শেষমেশ নিয়েই আসলাম। আর পার্ট টুতেই তোমাদের দেখাবো গুরু পূর্ণিমার আসল কাহিনী কি করেছিলাম। তো চলো শুরু করা যাক। আমি মেঘা, মেঘশ্রী বাড়ি ওয়েলকাম। আশা করি সকলে ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমার বাড়ির সব থেকে কাছে রয়েছে এই মন্দির। তো এই মন্দিরের নাম বা মন্দির কে পরিচালনা করে এইসব আমি কিছুই বলতে পারবো না, কারণ এই মন্দিরের না আছে নাম আর না আছে আমার জানা। কিন্তু হ্যাঁ, এটা আমার জানা আছে আমার জন্মের আগে। আর এইটা আমার মা বলল, যেহেতু আমার মা নবদ্বীপেরই মেয়ে, নবদ্বীপেরই বউ, তাই মা বলল এটার বয়স কম করে 45 থেকে 55 বছর হবে। কিন্তু হ্যাঁ, মন্দিরটার এতটাই অবস্থা খারাপ, তারপরেও ভগবান রয়েছে। আর ওইটা যেহেতু আগেকার দিনের মানুষের হাতের কাজ, তার জন্যই মন্দিরের অবস্থা খারাপ হলেও, দেয়াল খারাপ হলেও দাঁড়িয়ে রয়েছে। আর ওখানে যেই ভগবান রয়েছে সেখানে রয়েছে আগেকার দিনের পাথরের রাধাকৃষ্ণ, এখন ছোট ছোট কৃষ্ণ ঠাকুর, রাধা ঠাকুর, তারপরে গোপাল, আরও অনেক ঠাকুর ছিল। যেহেতু আমরা বাইরে থেকে দেখছিলাম, তাই সব কিছু সামনে থেকে অত ভালো করে বুঝতে পারছিলাম না। আর ঠাকুরগুলো অত সুন্দর করে সাজানোও ছিল না, যেহেতু যে পুজো করে সে ওই বাড়ির কেউ নয়, তাকে দিয়ে পুজো করানো হয়। আর সে যা ভিক্ষা শিক্ষা করে আনে সেইটুকু দিয়েই পরিচালনা করে। তো এই গুরু পূর্ণিমা বলো বা অন্য কোনো গুরু পূর্ণিমা বলো, আমার বাবা অথবা মা যখন যা পারে তখনই ওই মন্দিরে দেয়। এটা কোনো বিশেষ না, হয়তো বাড়িতে কোনো পুজো রয়েছে তাহলেও দেয়। এমনকি আমার মা তো কখনো ওনাকে সার্ফ, শ্যাম্পু, এমনকি সাবানও দেয়। এমনকি কখনো উনি আমার মায়ের কাছে 10 টাকা 15 টাকা চাইলে সেটাও আমার মা পারলে দেয়। তো সেটা কথা না, কথা হচ্ছে আমার বাড়ির সামনে এই রাধাকৃষ্ণর মন্দিরটাই রয়েছে। আর মন্দিরের সবথেকে বিশেষ জিনিস, মন্দিরটা এত সুন্দর দেখতে বলার মতো না। আর যেহেতু গুরু পূর্ণিমার দিন আমার বাবা প্রথম কথা বলেছিল সেদিন ঘিয়ের পরোটা করতে, সাথে সাবু ছিল, সাথে ছিল কলা, আরও অনেক ফল ছিল। তো ঘিয়ের পরোটা করা হয়েছে, যেটা তোমরা দেখতেই পারলে। ওই ঘিয়ের পরোটা খাওয়ানো হবে কুকুরকে, যেটা আমার বাবা গুরুদেবের প্রতি বছর এই গুরু পূর্ণিমার দিন করতো, তাই বাবাও এই নিয়মটা করে থাকে। আমার মা এটা করে না, আমার বাবা এটা করে থাকে। সেই জন্য, কিন্তু বাবা যেহেতু অন্য জায়গায় গিয়ে খাইয়েছে তাই আর দেখাতে পারিনি। তা বাবা যা যা ছোট ছোট জিনিসগুলো এনেছিল সেগুলোই দেখিয়েছি তোমাদেরকে। আর এই যে বাবা সাবু খেয়েছিল 2টো রুটি, ঘিয়ের পরোটা, সেগুলোই তোমাদেরকে অল্প করে দেখিয়ে দিয়েছি, কারণ আমার বাবা ভিডিওতে আসতে চায় না, লজ্জা পায় মুখে না বলো, তাই খুব হালকা করেই দেখিয়ে দিয়েছি। আর আমরা মা মেয়ে দুজনা মিলেই স্নান করে কাঁচা একটা জামা পরে চলে গেছিলাম ওই মন্দিরে। আমার বাড়ির খুবই কাছে ওই মন্দির রয়েছে, তাই একটা পরিষ্কার জামা কাপড়ের প্যাকেটের মধ্যে করে নিয়ে গেছিলাম, কারণ যা যা ফল এনেছিল সেগুলো চেপটে যাচ্ছিল ওইটুকু প্যাকেটে, তাই প্যাকেটটা পরিবর্তন করে নেওয়া হয়েছে। আর আজকে আমার মাকে জানি না কেন এত বেশি ভালো লাগছিল, জানি না, কারণ আমার মাকে আমি খুব কম সংখ্যকই দেখেইছি না তোমার নাইটির থেকে শাড়ি পরতে, মানে নাইটিটাই বেশি পরে। যেহেতু আমার মা একটু গোলগাপ্পা, তাই শাড়িটা পরলে বেশি সুন্দর লাগে। আর সেদিন যেহেতু আকাশটা এত সুন্দর লাগছিল, তাই আকাশের সাথে সবুজের সাথে এই হলুদ লালের শাড়িটা পরে মা যখন যাচ্ছিল সামনে গিয়ে বেশ ভালো লাগছিল। আমি তো একটা নাইটি পরে, কাঁচা নাইটি পরে, ওড়না পরে চলে এসেছিলাম এই মন্দিরে, যেহেতু আমার বাড়ির খুবই কাছে। অপেক্ষায় ছিলাম। আমরা যখন এসে যেটুকু পেরেছি সেই সামগ্রী দেওয়ার পরে উনি বলল, আমি ঠাকুরকে সেবা দিয়েছি, তোরা বস। তাই বসেছিলাম। সময় বাড়ছিল, বেলা বাড়ছিল, শেষমেশ উনি ঠাকুরের সেবা দিয়ে আরতি করার পরে শেষমেশ ভোগের প্রসাদ বার করলো। আর সেই ভোগের প্রসাদ আমাদের দিল, আর আমরা সেটা নিয়েই বাড়ি আসলাম। ভাগ্যে ছিল তাই খেতে পারলাম, ভাগ্যে না থাকলে খেতে পারতাম না, সেটা তো একদমই।
জানি না, ঠাকুরের প্রসাদটা খেয়ে বেশ ভালো লাগলো। সবাই আমরা শান্তি করে খেয়েছিলাম অল্প করে। আর যেহেতু আতপ চালের ভোগ ছিল, বেশ ভালোই লাগছিল। তো আজকের মতো এই ভিডিওটাও এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওর সাথে। আর এখনও যারা আমার পেজটাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই পেজটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা যারা কোথা থেকে দেখছো অবশ্যই সেটা কমেন্টে করে দেবে, তাহলে আমার বেশ ভালো লাগবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পাশে থাকবে, আর অবশ্যই অবশ্যই সুস্থ থাকবে।